যান তাড়াতাড়ি, স্যার ওয়েট করতেছে আপনার জন্য। আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম বসের কেবিনের দিকে। আর নক করলাম না। সাথে সাথে ওপাশ থেকে ঝংকারময় চিৎকার একটি কণ্ঠ ভেসে আসলো। কামিং। ভেতরে ঢুকে বললাম, গুড মর্নিং স্যার। স্যার তখন পেছন ফিরে আমার কথা শুনে আমার দিকে তাকালেন। জাস্ট তার চোখ দুইটা দেখে থ মেরে গেলাম। অজান্তেই মুখ ফসকে বের হয়ে গেল, ইউসুফ ভাইয়া। এবার তিনি মুখের সামনে থেকে ফাইল সরিয়ে বললেন। হোয়াট? আমি তার চেহারা দেখে নিজেকে সামলে নিলাম, কারণ ইনি ইউসুফ নন। নিজের মাথায় চাপড় মেরে বললাম, কিছু না স্যার। লেট করা মানুষগুলো আমার একদমই পছন্দ না। সো নেক্সট টাইম থেকে লেট হলে উল্টো পথে বাসায় চলে যাবেন, আর অফিসে আসা দরকার নেই। আমি মিনমিন করে বললাম, সরি স্যার। প্রথম দিন যেহেতু তাই মাফ করে দিচ্ছি। তারপর কাকে জানি ফোন করল। কেবিনে আসুন। কিছুক্ষণ পর একটি মেয়ের আগমন, যার পরনে ফর্মাল ড্রেস। ওনাকে কাজ বুঝিয়ে দিন। মেয়েটি মাথা ঝুঁকিয়ে আমাকে নিয়ে গেল। আমি যেতে আবার পেছনে তাকালাম। না, শুধু চোখ দুটোই ওনার মত। মেয়েটির নাম লিনা। আমাকে বুঝিয়ে চলে গেলেন। আমি নিজের সিটে বসে কাজ করতেছি, কিন্তু সেই চোখ দুটো যেন আমার সামনে থেকে সরছেই না। কেন? আর মানুষের চেহারা মিলে ঠিক আছে, কিন্তু চোখও মিলে। আজ দেখলাম। সব ভাবনান্তর বাদ দিয়ে কাজে লেগে গেলাম। সেদিন অফিস করে বাসায় চলে আসি। আর কিছু না ভেবে নাক ডেকে ঘুম দেই। মাঝরাতের দিকে মনে হলো কেউ আমাকে গভীরভাবে দেখছে। কিছুক্ষণ পর কারোর গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগে। ঘুমের জন্য চোখ মেলতে ইচ্ছে করছিল না। তখন কিছুক্ষণ পর বুঝতে পারলাম কারোর নরম কিছু আমার গলায় স্পর্শ করছে। সাথে সাথে শরীরে কেমন কাঁপুনি দিয়ে উঠল। না পেরে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, কেউই নেই। মনের ভুল ভেবে কাঁথা টেনে আবার শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠতেই লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, নয়তো আজ আর অফিসে ঢুকতেই দেবে না বস। জলদি রেডি হয়ে অফিসে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে ধরাম করে নিচে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি, এটা কি করলেন মিস? দিলেন তোমার শার্টের 12টা বাজিয়ে। সরি স্যার, আমি খেয়াল করিনি। সরি মাই ফুট। সরি দিয়ে কি করবো? হ্যাঁ, ধুয়ে ধুয়ে পানি খাবো? আমি মাথা নিচু করে দাঁড়িয়েই রইলাম। তখন অফিসে ঢুকতেই স্যারের সাথে ধাক্কা লাগে। স্যারের হাতে থাকা হট হট কফি স্যারের বুকে পড়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার! গরম কফির হালকা ছাট আমার হাতে লেগেছিল। কি গরম বাবা! আর উনি স্টিল দাঁড়িয়ে বকে যাচ্ছেন। নিশ্চয়ই তার বুকে জ্বলে যাচ্ছে। স্যার আমাকে চুপ থাকতে দেখে নিজের কেবিনে চলে যান। আমি এখনো দাঁড়িয়ে। কি করে ফেললাম আল্লাহ মালুম। তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে। মিস কুহু, জি। বারিশ স্যার কেবিনে যেতে বলেছেন। এই রাবিশ স্যারটা আবার কে? লিনার মুখটা কেমন হয়ে গেল, যেন আমি এমন কিছু বলেছি যা দুনিয়াতে সবচাইতে অবিশ্বাস্য কথা। তখনই লিনা আমার দিকে এক ভ্রু উঁচু করে বলল, আর ইউ কিডিং মি? নো, আই এম নট কিডিং ইউ। তুমি সত্যিই জানো না বারিশ স্যারকে? জানলে কি আপনাকে জিজ্ঞেস করতাম নাকি? ওহো, আচ্ছা, এই অফিসে বসের নাম কি? আমি একটু ভাবার চিন্তা করে বললাম, বলতে পারছি না। লিনা অবাক হয়ে চেয়ে রইল, তারপর বলল, এই প্রথম কোনো এমপ্লয়কে দেখছি যে অফিসে জব করে সেই অফিসের বসের নাম জানে না। হাউ? বাই দ্য ওয়ে, বারিশ স্যার এই অফিসের বস, যার শরীরে কিছুক্ষণ আগে আপনি গরম গরম কফি ফেলে দিয়েছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন লিনা আবার বলল, অবাক হওয়ার কথা আমার, তুমি হচ্ছ কেন? এই নাও স্যাভলন ক্রিম, আর স্যারের কেবিনে যাও কুইক। আর কি দেখমু, অফিসে বসের নাম জানে না। বিড়বিড় করতে করতে লিনা চলে গেল। আমার এখন লজ্জা লাগতেছে। সত্যিই তো আমি বসের নাম জানতাম না। স্যারের কেবিনে নক করলাম, কোনো সারা শব্দ নেই। আবার নক করলাম, না, নেই। তাই ভেতরে ঢুকে গেলাম। উমা, কেবিন খালি। গেল কই স্যার? আচ্ছা, স্যার আবার ভুট্টুট বা ঝিমটিন না তো? না হলে তো উধাও হওয়ার কথা না। তখনই স্যারের কণ্ঠ শুনতে পেলাম,
কিন্তু কণ্ঠের উৎস খুঁজে পাচ্ছি না। পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম, না কেউ নেই। ওয়াশরুমের দরজা বন্ধ, তাহলে হয়তো তিনি ভেতরে। তাই বাইরে দাঁড়ালাম। পর মুহূর্তে আবার তিনি ডাকলেন, মিস কুহু, ভেতরে আসো। স্যার কোন ভেতরে যাওয়ার কথা বলছেন? ওয়াশরুমে? ও মাই আল্লাহ! বারিশ আবার ডাকলো। কি হলো মিস, এত দেরি করছেন কেন? আমি কি সারাদিন এইভাবে এখানে থাকবো নাকি? আমি আর কিছু না বলে কাঁপা কাঁপা হাতে ওয়াশরুমের দরজা খুলতে লাগলাম। আর ভাবতে লাগলাম, অফিসে এসছি মাত্র 2 দিন হলো, তার মাঝে ওয়াশরুমে যেতে বলছে। হাউ ইজ পসিবল? কোনো কুমতলব নয় তো? শুকনো ঢোক গিলাম, তারপর কাঁপা কাঁপা হাতে আমি দরজা খুললাম। খুলেই অবাক, যেটা ওয়াশরুম ভাবছি সেটা একটি বেডরুম। হায় আল্লাহ, বেডরুমে কেন আনলেন? আমি ধীরে ধীরে রুমে প্রবেশ করলাম আর স্যারকে এভাবে দেখে বিষম খেলাম। স্যার একটা প্যান্ট পরে বসে আছে, শার্ট নেই গায়ে। পেছন থেকে শুধু তার ফর্সা পেট দেখা যাচ্ছে। আমি তার পিঠের উপর ক্রাশ খাইছি। আমার কেমন জানি ভয় মিশ্রিত লজ্জা লাগছে। আচ্ছা, ছেলেদের এত ফর্সা হওয়ার কি প্রয়োজন? আমার মতে ছেলেদের হালকা ফর্সা বা বাদামি রঙের হওয়া উচিত। স্যারের গায়ের রং দেখে হিংসে হচ্ছে আমার, খুব হিংসে হচ্ছে, কারণ স্যার আমার থেকে ফর্সা। হঠাৎ করে মনে একটু খেয়াল হলো, আচ্ছা স্যার এই সাদা পিঠে একটা কামড় দিলে কি হবে? স্যার কি রাগ করবে? আমার কেন জানি খুব লোভ হচ্ছে আর ইচ্ছে করছে কুটুস করে একটা কামড় দিতে। হায় আল্লাহ, কি ভাবছি আমি? লুচুগিরি করছি? ছি 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 ছি। আমি চোখ ফিরিয়ে দিলাম। তখন স্যার বললেন, মিস, ওখানে দাঁড়িয়ে থাকবেন না এখানেও আসবেন? আমি মাথায় হালকা চাপড় দিলাম। কি হচ্ছে আমার সাথে? কি ভাবছি উল্টাপাল্টা আমি? যে আমি কিনা এসব থেকে শতগুণ দূরে থাকি, সেই আমি স্যারের উপর, না সরি, স্যারের পিঠের উপর ট্রাস্ট, যেখানে স্যারের চোখ দুটো ছাড়া ভালোভাবে তার মুখটাও দেখিনি। এটা কি আদৌ সম্ভব? আমি স্যারের সামনে আসতে স্যার তার শার্ট আমার দিকে দিয়ে বললেন, ক্লিন ইট। মানে? আমি কি আরবি ভাষা বলেছি? না মানে? আপনি আমার শার্ট নষ্ট করেছেন, এখন আপনি ধুয়ে দেবেন। ওয়াশরুমটা ওইদিকে। গো। আমি স্যারের কথা শুনে অবাকের শেষ চূড়ায়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার এগিয়ে এলেন এবং আমার কিছুটা কাছে এসে কানের কাছে ফিসফিস করে বললেন, যে নষ্ট করেছে তাকে তো পরিষ্কার করা উচিত মিস কুহু, সো গো ফাস্ট। আমি কেঁপে উঠলাম, কারণ তার এমন ফিসফিস ভাবে কথায় এক ঘুরে চলে গিয়েছিলাম। আচ্ছা, এই লোকের মাঝে কি আছে? আমাকে কেন আকৃষ্ট করছে? তার এভাবে কাছে আসতে মনে হচ্ছিল আমার খুব আপন কেউ। তার এই ফিসফিস করে কথা বলার সময় যে নিঃশ্বাসটা পড়ছিল আমার কানে, ঘাড়ে, গলায়, মনে হচ্ছিল খুব চেনা সেই নিঃশ্বাস। আমি আর দাঁড়ালাম না, ওয়াশরুমে ঢুকে গেলাম। মাথা ধরে আসছে খুব। এই ব্যক্তিটির সাথে 2 দিনের পরিচয়, কিন্তু মনে হয় যেন বহু বছরে চেনা। আমি শার্ট ধুয়ে বের হয়ে আসলাম। দেখি স্যার সেভাবেই জানালার পাশে ঘুরে 2 পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে, আর দৃষ্টি তার বাইরে। আবার তার সেই পিঠের দিকে আমার চোখ যাওয়ায় আগেই চোখ ফিরিয়ে নিলাম। নিচের দিকে তাকিয়ে বলে উঠি, স্যার শার্ট ধুয়ে দিয়েছি। স্যার আমার দিকে ঘুরে দাঁড়ালেন, তারপর বললেন, মিস কুহু, টেবিলের উপর স্যাভলন ক্রিম রাখা আছে, নিয়ে আসুন এদিকে। আমি ক্রিমটা নিয়ে তার কাছে গেলাম। তিনি বললেন, লাগিয়ে দে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, তারপর আবার চোখ নিচে নামিয়ে ফেললাম। সেই চোখ কেমন স্থির দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, আমি? জি আপনি। ব্যথা তো যে দিয়ে ছড়ছে তাকে লাগানো উচিত, তাই না? লাগিয়ে দিন। স্যার আমার থেকে অনেক লম্বা, প্রায় 6 ফিট হবে। তার সাথে তার জিম করা বিশাল দেহ। আমি তার বুক পর্যন্ত ছুঁই ছুঁই। স্যারের এমন কথায় লজ্জা লাগছে। ইউসুফ ভাইয়া ছাড়া লাইফে কখনো কোনো ছেলের গায়ে স্পর্শ করিনি, আর পাইও নি। আমি কিছুটা ক্রিম নিয়ে স্যারের বুকে লাগাতে লাগলাম, কিন্তু চোখ আটার নিচে, বুকের কই লাগাচ্ছি জানা নেই আমার। আমি লজ্জায়
তাকাতে পারছি না তার দিকে। তা হয়তো উনি বুঝতে পেরেছেন, তাই বললেন, মিস, আপনি কোথায় লাগাচ্ছেন? ব্যথা তো এখানে পেয়েছি। কথা বলে আমার হাত ধরে স্যারের ব্যথায় মলম লাগালেন। তার এমন কাজে চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। এই প্রথম তার চেহারা এত সামনে থেকে দেখছি। কত মায়া তার মুখে। মুচকি হাসছেন আর এক দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন। আমি সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। আমার হাত পা কাঁপছে ওনার এভাবে ধরাতে। আমার হাত, আমি কোনো রকম তাকে মলম লাগিয়ে দিয়ে দৌড়ে বের হয়ে গেলাম। নিঃশ্বাস আটকে আসছে আমার। আর কিছুক্ষণ হলে তো মরেই যেতাম তার উষ্ণ লোমহীন বুক দেখে। হাত লাগাতেই কেমন জানি লাগছিল। সাথে মনে পড়ে যাচ্ছিল সেই ইউসুফ ভাইয়ের কথা। এই কেমন অনুভূতি হচ্ছে আমার। স্যারের প্রতিটা কাজে আমি কেন ইউসুফ ভাইকে অনুভব করছি। সে তো নেই, সে তো বিদেশে থাকাকালীন কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে কেন এখন খুব কষ্ট লাগছে। না, এই লোকের ধারে কাছে যাওয়া যাবে না, দূরে থাকতে হবে। ঘড়িতে 12টা বাজতে 1 মিনিট বাকি। বারান্দায় দাঁড়িয়ে আছি। সামনের টেবিলে একটি ছোট কাপ কেক, তার উপর ছোট্ট একটি মোম। ঘড়িতে 12টা বাজতেই ঢং ঢং করে ঘন্টা বাজতে লাগলো। আমি আকাশের দিকে তাকিয়ে বলে উঠলাম, হ্যাপি বার্থডে ইউসুফ ভাইয়া। আজ ইউসুফ ভাইয়ার বার্থডে। সামনের মোমটি ফুটিয়ে নিভিয়ে দিলাম, কেকও কাটলাম। তারপর আমার সামনে থাকে ইউসুফ ভাইয়ার হাস্যোজ্জ্বল ছবিটির দিকে এক টুকরো কেক রেখে উঠে গেলাম। আবার বারান্দার কোণা ঘেঁষে দাঁড়িয়ে গেলাম। কি আশ্চর্য, 14টা বছরে একটি বারও আমার গিফট মিস যায়নি। তিনি পাঠিয়ে দিতেন। আর এই 7 বছরে আপনার প্রতিটা বার্থডেতে এইভাবেই সেলিব্রেট করি, গিফটও রাখি। কিন্তু কেন তা জানা নেই। আপনি সেদিন চলে যাবার আগে যখন আপনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলেন, যদি জানতাম সেটাই আপনার সাথে আমার শেষ দেখা, শেষ স্পর্শ, শেষ জড়িয়ে ধরা, তাহলে কখনো ছাড়তাম না আপনাকে, কখনো না। শক্ত করে ধরে রাখতাম, খুব শক্ত করে বুকের ভেতর আগলে রাখতাম। যেদিন জিজ্ঞাসা করেছিলেন মিস করবো কিনা, সত্যি ভাইয়া খুব মিস করছি, খুব। প্লিজ ভাইয়া ফিরে আসেন। মনের ভেতরটা যে হাহাকার করে আপনার জন্য, খুব। বলতে বলতে ডুকরে উঠলাম, কান্না করছি, চিৎকার করে কাঁদছি আর বলেই যাচ্ছি, প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ একবার আসুন ভাইয়া, আপনার বাবুই পাখির জন্য আসুন। খুব ইচ্ছে আর একটি বার আপনার মুখ থেকে শোনার, আমার বাবুই পাখি, একটি বার আপনার বুকে মাথা গোছার, প্লিজ। আমার কান্নার শব্দে টিনা দৌড়ে আসে। কুহু, কি হয়েছে? কুহু, এদিকে তাকা বোন। তুই কাঁদছিস কেন? বল আমাকে। আমি এবার হাউমাউ করে কেঁদে দিলাম টিনাকে জড়িয়ে ধরে। টিনা কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, জান, বল কি হয়েছে? আমি কান্না থামিয়ে চুপ করে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, আজ ইউসুফ ভাইয়ের বার্থডে টিনা। তারপর টিনা বলল, সে তো ভালো কথা, চল আমরা সেলিব্রেট করি। তুই যদি কাঁদিস তাহলে ভাইয়া যেখানেই আছে তার ঠিকই কষ্ট হচ্ছে। তুই এভাবে কাঁদিস না, আয় আমার সাথে। টিনা আমাকে ঘরে নিয়ে তার কোলে আমার মাথা রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, তুই জানিস ভাইয়া তোকে কত লাভ করে? তুই তার জন্য এভাবে কাঁদিস তাহলে তার আত্মা তো কষ্ট পাবে। আমি যে পারি না তার রেখে যাও স্মৃতি ভুলতে। এই দিনটাতে আমার বুকটা চিড়ে যায়। বারবার মনে পড়ে যায় তার সেই হাসি মুখ, সেই আহ্লাদের বাবুই পাখি ডাক। জানিস, খুব মনে চায় ভাইয়া আর একটি বার ডাকতো বাবুই পাখি বলে, আর একটা বার তার বুকে জড়িয়ে নিত। টিনার কষ্ট লাগছে খুব। চোখ দিয়ে যে তারও পানি গড়িয়ে গেল। সে বলল, কুহু, এভাবে ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। একদিন এমন কেউ আসবে যে সত্যি তোর দুঃখগুলো ভুলিয়ে তার রঙে রাঙিয়ে দিবে। আমি টিনার কথাই কিছু বলব, শুধু চোখ বুঝে রইল। কারণ মানুষ যতই সান্ত্বনা দিক বা বলুক, আমাদের দুঃখ তারা উপলব্ধি করে সেটা ভুল। কারণ যারা এই পরিস্থিতিতে পড়ে শুধু তারাই বোঝে এটা কতটা যন্ত্রণাদায়ক, যেখানে চাইলেও ভোলা যায় না কিছু। মধ্যরাতে সেই একই রকম গরম নিঃশ্বাস অনুভব করছি। এবার আর চোখ খুলতে ইচ্ছে করছে না আমার।
মনে হচ্ছে চোখ খুললেই সে যদি হারিয়ে যায়। চোখ বুঝেই সেই ছায়াটিকে জড়িয়ে ধরি, মুখ দিয়ে বের হয়ে আসে, ইউসুফ ভাইয়া, ইউসুফ ভাইয়া, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি সত্যি আপনাকে ছাড়া অচল হয়ে যাচ্ছি। আমি যে আবার চাই আপনার মুখ থেকে বাবুই পাখি ডাক শুনতে। আপনি কেন বুঝেন না? কেন চোখ খোলার পর হারিয়ে যান? তখন বুঝতে পারলাম সেই ব্যক্তিটি আমার মাথার চুল বিলি কেটে দিচ্ছে। আমি যেন সেটা অনুভব করে হারিয়ে যাচ্ছি গভীর অতলে। সেই ব্যক্তিটি আমার চোখের জল মুছে দিল আর আদর করে চোখ জোড়ায় চুমু খেলো। আর কিছুক্ষণ পর হারিয়ে গেল সেই স্পর্শ, সেই অনুভূতি, সেই নিঃশ্বাস। একসময় সব শান্ত হয়ে গেল। আমি হুড়মুড় করে উঠে বসি, খাট থেকে নেমে সারা ঘর খুঁজতে থাকি। না, সে নেই। খাট ঘেঁষে মাটিতে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগি। এক পর্যায়ে চোখের পানি মুছে দিই। বারান্দায় দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। তখন ইউসুফ ভাই আমার বার্থডেতে একটি গান গিয়েছিল, যা আমি সেভ করেছিলাম। তা ফোনে প্লে করে ইয়ারফোন কানে গুঁজে পাশের ডিভানে বসে চোখ বন্ধ করে তার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকি। तेरे जाने का गम और नाने का गम, फिर जमाने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम आना, इरादे फिर से जाने के तुम यहाँ नहीं लाना। मेरे दहलीज से होकर बहारे जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है, बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। ঘুম ভাঙতেই অনেক লেট হয়ে গেছে। আজ 11টা বাজে। অফিস থেকে আজ ছুটি নিয়েছি। বিছানার সাইড থেকে ফোনটা হাতে নিলাম। ফোনটা অফ হতো, চার্জ শেষ। ফোনটি খুলে চার্জে দিলাম। তখনই টুম করে মেসেজ বেঁধে হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে মেসেজ এসছে। মেসেজে আসসালামু আলাইকুম, কেমন আছো জান? ঘুম কেমন হলো? আমি মেসেজ দেখে যেন আকাশ থেকে পড়লাম। এই কোন মন মানুষ, আল্লাহ মানে। হাই, তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে মেসেজ দিয়ে আমাকে দিয়ে ফেলেছে। তাই আমি লিখে দিই রং নাম্বার। ওপাশ থেকে সাথে সাথে মেসেজ আসলো। নো, রাইট নাম্বার। আমি মেসেজ দেখে অবাক। বেটা বলে কি? আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি? হয়তো, আবার নয়তো। এটা কেমন কথা? নর্মাল কথা। তখন মাথায় আসলো ব্যক্তিটি স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ। তাই সাথে সাথে জিজ্ঞাসা করলাম, ইউ মেল ফিমেল? ওপাশ থেকে আসলো কতগুলো। হাসছেন কেন? তুমি না আসলেই পাগল। মেসেজটি দেখে অবাক। এখন আমি কনফার্ম ব্যক্তিটি আমাকে চেনে। আমি বললাম, আপনি কে? ওপাশ থেকে কোনো মেসেজ নেই, তাই কল দিলাম। রিং হচ্ছে, ধরছি না কেউ। কিছুক্ষণ পর কল কেটে দেয় আর একটা মেসেজ আসে। Your psycho lover. আমি কিছুক্ষণ থ মেরে বসে রইলাম। তারপর আবার কল করলাম, নাম্বার বন্ধ। পরে ভাবলাম হয়তো কেউ মজা করছে, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। বের হওয়ার সময় একটি টাওয়াল পেঁচিয়ে বের হলাম। তারপর কেবিনেট থেকে একটি ফুল হোয়াইট ড্রেস বের করলাম, বিছানায় রেখে
অন্য টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলাম। তখনই আরেকটা মেসেজ আসলো। চেক করলাম সেই আননোন নাম্বার। মেসেজ ওপেন করতেই আমি বিস্ময় শেষ চূড়ায়। You're looking so crazy. মানে সত্যি তোমাকে না অনেক কিউট লাগছে। কি বলতে চাইছেন আপনি? ওইটাই, ওই যে বিনা কাপড়ে শুধু একটা তাওয়ালে তোমাকে অনেক ক্রেজি লাগছে কিন্তু। আমি মেসেজটি পড়ে থ হয়ে গেলাম। চোখ বড় বড় করে মেসেজটি দেখছি। সাথে সাথে কাপড় নিয়ে ওয়াশরুমে দৌড় লাগাই। পুরো ঘর খোঁজা শেষ, কোথাও তো হিডেন ক্যামেরা পেলাম না। তাহলে কিভাবে পৌঁছে এসব এলো? তখন আবার মেসেজ আসলো। খোঁজা শেষ? মানে এই যে এসএসডি ক্যামেরা খুঁজলে পেলে? মানে আপনি আমার রুমে ক্যামেরা লাগিয়েছেন? হয়তো বা, আবার নাও। কি বলতে চাইছেন? কিছু না, তোমাকে হোয়াইট ড্রেসে খুব মানাবে লাগছে। কে আপনি ভাই? এটার কোনো মানে হয়? আপনি জানেন এর জন্য আমি কেস করতে পারি? জানি তো, বাট তুমি জানো না। আবার তুমি কিস করার জন্য আমার নাম জানতে হবে। সত্যি তো, এর নাম তো জানি না। আমি নিজে চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আমি এর মেসেজের রিপ্লাই করলাম। ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম। নিচে এসে দাঁড়াতেই একটি লোক এগিয়ে আসে আমার কাছে আর বলতে লাগে। হাই রিয়ান, তো আপনি আমাকে চিনতে পারেন? না তো। এটা আমাদের বাসা। ও, বাড়িওয়ালা আপনি? জি, এতদিন দেশের বাইরে ছিলাম পড়াশোনার জন্য। কাল রাতেই ফিরেছি। আর আপনাকে কাল ব্যালকনিতে দেখি। আপনি মেবি কাঁদছিলেন। লোকটি গায়ে পড়া বোঝা যাচ্ছে। এমন মানুষ দু চোখে দেখতে পাই না আমি। কিন্তু এদের সাথে হ্যান্ডেল কিভাবে করা লাগে জানা আছে। তাই বললাম, ও তাহলে আপনি সেই আনোয়ার নানা ভাইয়ের ছেলে, বিহান মামা। ভালোই হলো চলে এসছেন। নানা ভাই অনেক বলতো আপনার কথা। লোকটা মুখ কাছুমাছু করে বলতে লাগে। জি আচ্ছা, তাহলে আসি। খুব মজা লাগছিল লোকটির কাছে। হাসতে হাসতে জান শেষ। তখনই ফোন টুং করে বেজে ওঠে। এত কি কথা ছেলেদের সাথে তোমার? আমার ইচ্ছে, আপনার কি? আমার কি না? হ্যাঁ, আরেকদিন দেখলে হাত পা ভেঙে দেবো। যা ইচ্ছে করেন না, আমি ভয় পাই না আপনাকে, বুঝলেন? সেদিন অনাশ্রমে যাই সবাইকে নিয়ে। দুপুরে লাঞ্চ করে তাদের সাথে সারাটা দিন কেটে যায় আমার। পরের দিন সকালে রেডি হয়ে চলে আসি অফিসে। আজ অফিসে কিছু ক্লায়েন্ট আসছে বাহির থেকে। আমি তাদের আপ্যায়নে ব্যস্ত। তাদের দিকে ড্রিঙ্ক দেওয়ার সময় নিশাদ নামের একটি লোক আমার হাত ধরে বলতে লাগে। ম্যাম, আপনি বসুন, আমরা করে নিব। আমি লোকটির থেকে হাত ছাড়িয়ে বলতে লাগি, না না সমস্যা নেই, আপনারা বসুন। তখনই লীনা এসে বলতে লাগে, কুহু বারিশ স্যার তোমাকে ডাকছেন। আসছি বলে চলে গেলাম তার রুমে। গিয়ে দেখি স্যার তার সিটে বসে চোখ বন্ধ করে আর হাতে ওয়েট পেপার ঘোরাচ্ছেন। কপালের রং দুটো ফোলা। মে আই কাম ইন স্যার? স্যার তার দু আঙুল দিয়ে ইশারা করলেন ভেতরে আসার জন্য। আমি ভেতরে ঢুকতেই অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে গেল। এমন হওয়াতে কিছুটা হক চকিয়ে যাই আমি। স্যার ততক্ষণে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগেন, কেমন আছেন মিস কুহু? স্যার এমন কথায় কেমন আশ্চর্য লেগেছে আমি। এখন বিকেল হতে চলল। সকাল থেকে 200 বারের মতো তার সাথে দেখা। কই একবারও তো জিজ্ঞেস করলে না কেন আছি? এখন কেন জিজ্ঞেস করছেন আমাকে কেমন আছি? অদ্ভুত। আমি তার দিকে ভ্রু কুচকে বললাম, স্যার আরে ওকে? স্যার মুচকে হেসে বললেন, এতক্ষণ ছিলাম মিস, বাট এখন নেই। মানে? স্যার হাসলো। স্যারের হাসিটা কেমন রহস্য লাগছে। স্যার বললেন, মিস কুহু, যদি আপনার সবচাইতে প্রিয় জিনিসে কেউ হাত দেয় তাহলে আপনি কি করবেন বলুন তো? আমি তো তার হাত পুড়িয়ে ফেলবো। গুড মিস। এটা কেন জিজ্ঞেস করলেন স্যার? কিছু না মিস। মিস, আমার হাতগুলো খুব সুন্দর। আল্লাহ তাআলা নিশ্চয়ই হাতগুলো বানানোর জন্য এক্সট্রা টাইম নিয়েছেন। সো যাকে দেখে এই হাত ধরতে দিও না, ঠিক আছে? বলে বের হয়ে গেলেন তিনি রুম থেকে। আমি তার এমন কাজে অবাক আর বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। মিটিং চলছে, লীনা প্রেজেন্টেশন দেখাচ্ছে। বারিশ বসে, তার দুপাশে নিশা তার সাথী আর কুহু। নীলার প্রেজেন্টেশনে কোনো ভ্রুক্ষেপ নেই।
বারিশের তার তীক্ষ্ণ দৃষ্টি নিশাতের দিকে। হঠাৎ করেই নিশাত চিৎকার করে ওঠে, সাথে সাথে সবাই দাঁড়িয়ে যায়। নিশাতের হাতে গরম কফি পড়ে যায়। সে হাত ধরে দাঁড়িয়ে চিৎকার করছে, আর বারিশ সবার অগোচরে হাত আর মুখে বলল, সরি মিস্টার নিশাত, আমি দেখি হঠাৎ হাত লেগে কিভাবে। বারিশকে কিছু না বলতে দিয়ে নিশাত বলতেন, ইটস ওকে স্যার, কিছু মনে করিনি আমি। বারিশ লিনাকে বল, ওনাদের নিয়ে যান আর হাতে মেডিসিন লাগিয়ে দিন। লিনা চলে গেল। আমি অবাক হয়ে সবটা দেখলাম। আমি স্পষ্ট দেখেছি স্যার ইচ্ছে করে তার হাতে গরম কফি ফেলে দিয়েছে। এমন কেন করলেন? রুমে এখন আমি আর বারিশ স্যার। স্যার আমার দিকে ঘুরে কিছু ঝুঁকে বলতে গেলেন, অবাক হওয়ার কিছুই নেই মিস। আপনি যেমন আপনার প্রিয় জিনিসে হাত দিলে তার হাতটা পুড়িয়ে ফেলতেন, ঠিক তেমনই উনি আমার জিনিসে হাত দিয়েছেন, তাই হাতটা পুড়িয়ে দিয়েছি। বলে চলে গেলেন। ওনার কথার আগামাথা কিছু বুঝলাম না। ইদানিং স্যারকে কেমন জানি সাইকো সাইকো মনে হয়। সেদিন রাতে বাসায় আসতেই শুনি টিনা বলল, বাড়িওয়ালা নানা ভাইয়ের ছেলের হাত কে জানি ভেঙে দিয়েছে। সে তখন নাকি পার্কিং লটে ছিল, আর হুড়মুড় করে কতগুলো লোক এসে মুখে কাপড় বেঁধে তার একটি হাতে ইচ্ছে মতো বাড়ি দিয়েছে। আমি শুনে থ মেরে রইলাম। তখন আসলো আবার মাসুল। আমার জিনিসে নজর দিলে কাউকে আমি এত সহজে ছাড়ি না, আশা করি বুঝতে পেরেছো। ইয়ো সাইকো লাভার। এখন আমার ভয় লাগছে। যা মজা ভেবে উড়িয়ে দিয়েছি তা যে কতটা সিরিয়াস ছিল এখন বুঝছি। ভোরে হাঁটতে বের হয়েছি আমি আর টিনা। পেট ইদানিং মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে। টিনা তা দেখে অবশ্য বলল, তোর পেট দেখে এখন সেক্সি লাগে, আগে তো দেখাই যেত না। কি যাতা বলছিস তুই? সত্যি বলছি দোস্ত, বিয়ান আমাকে প্রায় বলে তোমার পেট একটু কমাও, নয়তো ছুতে মজা লাগে না। ছি, কি অসভ্য মার্কা কথাবার্তা বলছিস তোরা। ছির কি আছে, তুই যখন প্রেম করবি তখন কত কথা বলবি, তখন সেক্স কেমনে করে না করে, এমনকি বাচ্চা কাচ্চার প্ল্যানিং পর্যন্ত করবি। আর আমি একটু বললেই ছিচি করছিস। আর সে তুই তো, যে কিনা ইনার বিয়ের সময় খাটের নিচে থাকার প্ল্যানিং করেছিলি, আর এখন ছিচি করছিস। দেখ, তখন ছোট ছিলাম, মনের মাঝে সবকিছু জানার কৌতূহলই থাকে। আমারও ছিল। তো এখন কই গেল সেই কৌতূহল? দোস্ত, এখন বড় হয়েছি আর ছেলে মানুষই করা ছেড়ে দিয়েছে, বুঝলি? বুঝলাম, চল ওই দিকটাই যাই। হাঁটছি নদীর পাড় ধরে। টিনার রাউন্ড দিচ্ছে। কিছু দূর দেখলাম একটি বৃদ্ধ কেমন যেন করছে। আমি তার কাছে গেলাম। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, দাদু আপনি ঠিক আছেন? দাদু হাঁপাচ্ছেন, মনে হয় শ্বাসকষ্ট আছে তার। তিনি আমার হাতে একটি ঠিকানা দিলেন আর বললেন, আমাকে একটু ঠিকানায় পৌঁছে দিবে দাদু ভাই? আমি কি করব বুঝতে পারছিলাম না। তখনও টিনা এসে আমার পাশে দাঁড়িয়ে ঠিকানাটা দেখে বলল, দোস্ত এখান থেকে 10 মিনিটের রাস্তা, চল দিয়ে আসি। মনে হচ্ছে বেশি ভালো না তার অবস্থা। আমি হ্যাঁ বললাম। তারপর একটি সিএনজি ডেকে তাকে নিয়ে রওনা করলাম। সিএনজি এসে থামলো একটি বড় বাংলোর সামনে। দোতলা বাংলোর আশেপাশে সিকিউরিটি গার্ড। বাসার নেম প্লেট দেখে আমি এ তো বারিশ স্যারের কোম্পানির নাম। তাহলে কি এটা তার বাড়ি? বৃদ্ধাকে দেখে গার্ড ভেতরে ঢুকতে দিলেন। ভেতরে ঢুকেই একটি মাঝবয়সী মহিলা এসে হাজির। মহিলার গায়ে গ্রিন হোয়াইট কালারের একটি শার্ট, হাতে দুটো চুল, চুলগুলো খোপা করা। তিনি এসেই বলতে লাগেন, বাবা কি হয়েছে তোমার? সাথে সাথে একজন কাজের মেয়েকে ইনহেলার আনতে পাঠিয়ে দেই দাদুর ঘরে। ইনহেলার নেওয়ার পর কিছুটা শ্বাস নেন তিনি। মহিলাটি তখন বলতে লাগে, কতবার বলেছি তোমাকে একা বের হতে না, গাড়িটাও নিলে না, আজ কিছু হয়ে গেলে আমাদের কি হতো? দাদু বললেন, না রে মা, কিছু হবে না আমার। এখন এই বুড়োর শরীরে জোর আছে বুঝলি, এখনো কত মেয়ে প্রেম নিবেদন করে জানিস। ওনার কথা শুনে আমি আর টিনা হেসে দিই। মহিলাটা তখন বলে ওঠে, তুমি না বাবা, বয়স হয়েছে কিন্তু তোমার দুষ্টামি ছাড়ো না। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, আমি খেয়াল করিনি, তোমরা বসো। না আন্টি, যেতে হবে, অফিস আছে, পরে একদিন আসবো।
আন্টি যেন শুনতে না নারাজ। নাস্তা না খাইয়ে ছাড়বে না তিনি। অগত তার কথা রাখতে হলো। মহিলাটি অনেক মিশুক, ভালোই লাগছে তার সাথে কথা বলে। তখনই বাহির থেকে কানে হেডফোন গুঁজে কেউ প্রবেশ করলো। তাকে দেখে আমি আর টিনা দাঁড়িয়ে গেলাম চমকে। লোকটি আর কেউ না, টিনার বয়ফ্রেন্ড। টিনাকে দেখে থতমত খেয়ে ফেললো, টিনাও তাই। রিয়ান তখন আমতা আমতা করে বলল। টিনা তুমি? টিনা বলল, তুমি এখানে? আন্টি বলল, একে অপরকে চিনিস নাকি? না মানে হ্যাঁ চিনি, ও আমার ফ্রেন্ড। আন্টি সন্দিহান চোখে বলল। এটা তোর হাঁটুর বয়সী মেয়ে, ও তোর ফ্রেন্ড? রিহান মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগে। মা তুমি সব সময় শুধু আমাকে সন্দেহ করো। আন্টি বললেন, কাজগুলোই তেমন করো। তখন দাদু বলল, নানু ভাই, এরা আজ তোর নানুর জান বাঁচিয়েছে বুঝলি। আতঙ্কের সুরে বলল রিয়ান। বাবা আজও একা বের হয়ে গেছিল। দাদু বলল, আজ না গেলে এত সুন্দর দুটো নাতনি পেতাম না। কথার মাঝেই গাড়ি এসে থামলো বাইরে। আন্টি তখন বলতে লাগলেন, ওই চলে এসেছে আমার ছেলে, এখন তোমার ক্লাস নেবে, বাবা দেখে নিও। দাদু বলল। আমি তোর ওই উঠকে ভয় পাই না বুঝলি। তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, বলে সব কটা গার্ডকে এনে ঝাড়ি দিতে লাগলো। এক পর্যায়ে পেছন থেকে বন্দুক বের করে সবার দিকে তাক করে বলতে লাগলেন, আমি আর টিনা এসব দেখে অবাক। নাস্তার টেবিলে বসে নাস্তা করছি সবাই। একটা জিনিস আমি অনেক অবাক হচ্ছি, স্যার এমন ভাব করছেন যেন আমাকে চেনেন না, যেন আমি বলতে কোনো মানুষ এখানে নেই। তাই আমিও ইগনোর করলাম তাকে। অফিসে আমার কেবিনে বসে কাজ করছিলাম, তখন ল্যান্ডলাইনে কল আসে। হ্যালো। আমার কেবিনে আসুন। গেলাম বারিশ স্যারের কেবিনে। তিনি বললেন, মিস, আমার দাদু হেল্প করেছেন, তার জন্য মন থেকে অনেক অনেক শুকরিয়া আপনাকে। দাদু আমার জান, ওনার কিছু হলে নিজেকে মাফ করতে পারবো না, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা একজন পথচারী হিসেবে আমার কর্তব্য স্যার, বলে হাত ছাড়িয়ে নিলাম। কারণ উনি যতবার আমার হাত ধরেন ততবার আমার শরীরে আলাদা শিহরণ দিয়ে ওঠে। স্যার আসি তাহলে, বারিশ বলল। আমার কথা শেষ হয়নি মিস, আমাদের আজ রাতে কক্সবাজার যেতে হবে, মিটিং আছে। আপনি এখন বাসায় চলে যান, আমি এসে পিক করে নেবো আপনাকে। ওকে স্যার। এই প্রথম কোনো ছেলের সাথে একা বের হব ভাবতেই কেমন ভয় ভয় করছে। বাসায় গিয়ে রেডি হয়ে নিলাম। রাত 8টায় স্যার এলেন, আমিও নিচে নেমে গেলাম। গাড়িতে স্যার ড্রাইভিং সিটে বসে, তার পাশে খালি, তাই পাশেই বসলাম। স্যার হয়তো নিজে ড্রাইভ করেই যাবেন, কিন্তু তাই বলে রাতের বেলা কেন বুঝলাম না। অনেকক্ষণ যাবৎ স্যার ড্রাইভ করছেন ভাবলেশীন ভাবে। তাকে দেখে মনে হচ্ছে উনি ছাড়া এই গাড়িতে কেউ নেই। কি আশ্চর্য! তাই আমিও বাইরের দিকে তাকিয়ে রইলাম। আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি। মাঝে আমি এক ঘুম দিয়ে উঠে পড়েছি। রাতে তখন বাজে 12টা। কিছু কিছু দোকানপাট খোলা, তো কিছু কিছু দোকানপাট বন্ধ করে ফেলেছে। হঠাৎ একটি দোকানের নেম প্লেটে চোখ যায়, যেখানে লেখা সিলেট। আমি এটা দেখে অবাক। যাওয়ার কথা কক্সবাজারের, স্যার নিয়ে এলেন সিলেট। স্যার প্ল্যান কি? স্যার কি আমাকে মেরে ফেলতে এনেছেন নাকি